পাতানো নির্বাচনের আভাস পেলে রাজপথে নামব, এনসিপির মুখপাত্র। শহীদ শরীফ ওসমান হাদি হত্যায় আসামিদের কার কী ভূমিকা, অভিযোগপত্রে যা বলল ডিবি। নির্বাচনী লড়াইয়ে বিএনপি জামায়াত জাপাও আলোচনায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলায় যুবদল শ্রমিক দলের সংঘর্ষ, আহত ১৫ জন। পাতানো নির্বাচনের আভাস পেলে রাজপথে নামব, এনসিপির মুখপাত্র। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের পাতানো নির্বাচনের আভাস পাওয়া গেলে রাজপথে নেমে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়াও নির্বাচনে কিছু রাজনৈতিক দল বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন এবং কিছু দলের শীর্ষ নেতারা ভিভিআইপি প্রোটোকল সুবিধা পাচ্ছেন। এতে সাধারণ প্রার্থীদের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ২ দফায় সাক্ষাৎ করেন ইসলাম আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিরা। এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, নির্বাচনী আচরণী বিধি লঙ্ঘনের নানা ঘটনা ইতোমধ্যেই দৃশ্যমান। তফসিল ঘোষণার পরের দিনই একজন চিহ্নিত আসামির প্রকাশ্যে চলাফেরার ঘটনায় জনমনে আতঙ্ক ও সংশয় তৈরি হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে অতীতে সহিংসতার অভিযোগ থাকায় নির্বাচন নিয়ে মানুষের আস্থাহীনতা আরও বেড়েছে বলে দাবি করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক পর্যাপ্ত ও দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখছি না। আগের মতোই পরিস্থিতি রয়ে গেছে। মাঠ পর্যায়ে আরও সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা নিতে নির্বাচন কমিশনকে বলেছি। একই সঙ্গে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। নিয়ম বহির্ভূতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ ব্যক্তিদের যাতায়াত লক্ষ্য করা যাচ্ছে। এই প্রবণতা চলতে থাকলে এবং আমরা যদি দেখি আবারও একতরফা নির্বাচনের প্লট সাজানো হচ্ছে, তাহলে আমাদের রাজপথে নামতে হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পরে গাজী আতাউর রহমান বলেন, আমরা এখানে কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছি। প্রথমত, আমাদের ইসলামী আন্দোলনের যারা নির্বাচনের জন্য প্রতিযোগিতার উদ্দেশ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের মধ্যে বেশ কিছু প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেননি। বিভিন্ন তুচ্ছ এবং সামান্য কারণে বাতিল করা হয়েছে, যা মূলত সংশোধনযোগ্য ছিল। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে ছোটখাটো ত্রুটি সংশোধনযোগ্য, সেগুলো সংশোধন করে মনোনয়নপত্র গ্রহণ করতে হবে। আমরা দেখেছি এমন কিছু ক্ষেত্রেও মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি, যা মূলত সামান্য বিষয় ছিল। সংশোধনযোগ্য ভুল উল্লেখ করে আতাউর রহমান বলেন, আমাদের প্রার্থীদের মধ্যে একজনের ১ মাসের বিদ্যুৎ বিল বাকি ছিল, যা ১,০০০ টাকার নিচে। এর কারণেও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ব্যাংক হিসাব খোলার তারিখ উল্লেখ না করা, ৭-৮ জায়গায় স্বাক্ষর করতে গিয়ে ১-২ স্থানে ভুলে স্বাক্ষর না করা বা কিছু ক্লারিক্যাল ভুলের জন্য মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যৌক্তিক কোনো কারণ থাকলে, যেমন ঋণখেলাপি, মামলা, তথ্য গোপন, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে মনোনয়ন বাতিল যৌক্তিক, কিন্তু যে সমস্ত বিষয় সমাধানযোগ্য এবং ক্লারিক্যাল মিস্টেক, সেগুলো সংশোধনযোগ্য। অতীতেও এগুলো সংশোধন হয়ে যেত, কিন্তু এবার এসব ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। কোনো প্রার্থীর ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও আমাদের প্রার্থীদের ক্ষেত্রে তা দেওয়া হয়নি। আমরা মনে করি এটি অনিয়ম হয়েছে এবং আমরা এ বিষয়ে কমিশনকে জানিয়েছি। একটি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে নির্বাচন প্রক্রিয়ায় সংকট তৈরি হয়, এই বিষয়টিও আমরা জানিয়েছি। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যায় আসামিদের কার কী ভূমিকা, অভিযোগপত্রে যা বলল ডিবি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে যে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাদের মধ্যে কার কী ভূমিকা তা জানিয়েছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা শফিকুল ইসলাম জানান, তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার আসামিদের জবানবন্দি, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীদের জবানবন্দি, ঘটনাস্থল ও প্রাসঙ্গিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, বুলেট ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। এসব তথ্য উপাত্তের ভিত্তিতে শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে হত্যার নির্দেশদাতা ও সরাসরি জড়িত ২ জন সহ ৫ জনকে গ্রেপ্তার করা যায়নি। ডিবি গোয়েন্দা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আসামিদের মধ্যে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বা বাপ্পি। ওসমান হাদিকে সরাসরি গুলি করেন ফয়সাল করিম এবং তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন। এই ৩ জনই ভারতে পালিয়ে গেছেন।
ফয়সালের ভগ্নিপতি মুক্তি মাহমুদ ৫১ তাদের বাসায় ফয়সাল ও আলমগীরকে আশ্রয় দেন এবং অস্ত্র সংরক্ষণ করেন। ফয়সাল ও অন্য আসামিদের সীমান্ত পারাপারে সাহায্য করার কাজে সরাসরি যুক্ত ছিলেন ফিলিপস নাল ৩২। গ্রেপ্তার ১২ জনের সম্পৃক্ততার বিষয়ে অভিযোগপত্রে বলা হয়েছে নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল ৩০ বছর, সিবিয়ন দিও ৩২ বছর এবং সঞ্জয় চিসিম ২৩ বছর হালুয়াঘাট সীমান্ত দিয়ে ফয়সাল করিম ও আলমগীরকে পালিয়ে যেতে সহায়তা করেন। ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ৭০ হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন, অস্ত্র রক্ষণাবেক্ষণ এবং নরসিংহে অস্ত্র স্থানান্তরের কাজে জড়িত ছিলেন। ফয়সালের মা হাসি বেগম ৫০ বছরের বিষয়ে বলা হয়েছে তিনি ফয়সাল ও আলমগীরকে আশ্রয় দিয়েছেন এবং অস্ত্র রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত ছিলেন। ফয়সালের বোন জেসমিন আক্তার ৪২ বছরের বিষয়ে বলা হয়েছে তিনি ফয়সালকে বাসায় আশ্রয় দেন এবং অস্ত্র সংরক্ষণ করে হত্যাকাণ্ডে সহায়তা করেন। ফয়সালের স্ত্রী সাহেদা পারভিন সামিয়া ২৪ বছরের বিষয়ে বলা হয়েছে স্বামীকে পালিয়ে যাওয়ার খরচ বাবদ বিকাশে ৩০,০০০ টাকা পাঠিয়েছিলেন। আর ফয়সালের শালাক ওয়াহিদ আহমেদ সিপু ২৭ বছর ঢাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সংগ্রহ করে নরসিংহে নিয়ে যান বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে পুলিশ। বলা হয়েছে ওয়াহিদ সেই অস্ত্র তার ঘনিষ্ঠ মোহাম্মদ ফয়সাল নামের এক ব্যক্তির কাছে রেখেছিলেন। ফয়সালের বন্ধু মোহাম্মদ কবির ৩৩ বছর হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি সরবরাহ করেছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে পুলিশ। এতে বলা হয়েছে ফয়সাল ও আলমগীরের বান্ধবী মারিয়া আক্তার লিমা ২১ বছর হত্যাকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন। এই হত্যায় আমিনুল ইসলাম ওরফে রাজু নামের এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি হত্যার পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে পুলিশের তদন্তে এসেছে। নির্বাচনী লড়াইয়ে বিএনপি জামায়াত জাপাও আলোচনায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১০ আসনে ভোটের উত্তাপ বাড়ছে। জমজমাট হয়ে উঠেছে ভোটের লড়াই। প্রধান প্রার্থীরা নির্বাচনী কমিশনের বিধি মেনেই নিয়মিত নির্বাচনী প্রচার করছেন, ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক নিয়ে ২১শে জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন প্রার্থীরা। রাজধানীর ধানমন্ডি, কলাবাগান ও আশপাশের এলাকা নিয়ে গঠিত আসনটিতে ভোটের লড়াইয়ে প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি এবং জামায়াত সমমনা জোটের প্রার্থী। এই আসনে এনসিপি নেতা আসিফ মাহমুদ প্রার্থী হচ্ছেন এমন আলোচনা থাকলেও তিনি শেষ পর্যন্ত নির্বাচনে নেই। বিএনপি ও জামায়াত জোটের প্রার্থীর বাইরে আলোচনায় জাতীয় পার্টির প্রার্থী। এই ৩ প্রার্থীকে ঘিরেই চলছে নির্বাচনী হিসাব নিকাশ। নির্বাচনের দিন ঘনিয়ে আসলে বিএনপি ও জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন কর্মী সমর্থকরা। বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের বার্তা দেওয়া হচ্ছে। ২ দলের প্রার্থীর পক্ষ থেকে ভোটারদের আকৃষ্ট করতে সভা সমাবেশ করা হচ্ছে। নির্দিষ্ট শ্রেণীর ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন জামায়াতের নেতারা। এর বিপরীতে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষেও এলাকাভিত্তিক প্রচারণা চালানো হচ্ছে। সরজমিন এলাকা ঘুরে দেখা গেছে ভোট নিয়ে নানা হিসাব আছে। দিন ঘনিয়ে আসলে এই হিসাব আরও পরিষ্কার হবে। এই আসনে জাতীয় পার্টি, এবি পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস প্রার্থী দিলেও ভোটের মাঠে তাদের তৎপরতা এখনও তেমন দেখা যাচ্ছে না। জাতীয় পার্টির প্রার্থী কিছু জায়গায় ঘরোয়া বৈঠক করছেন। স্থানীয় আওয়ামী লীগের সমর্থকদের ঘিরে এই প্রার্থী কাজ করছেন বলে ভোটারদের অনেকে জানিয়েছেন। এই আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। স্থানীয়ভাবে তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং বারবার কারা নির্যাতিত হয়েছেন। এলাকায় দীর্ঘদিন থেকেই নির্বাচন কেন্দ্রিক কাজ করে আসছেন। রবি বিএনপি ও সমমনা দলের সমর্থন নিয়ে ভোট করছেন। অন্যদিকে জামায়াতের প্রার্থী হয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জাসিম উদ্দিন সরকার। জামায়াতের এই আইনজীবী নেতা আদালত অঙ্গনে পরিচিত মুখ। এই আসনে জামায়াত ও সমমনা জোটের একাধিক প্রার্থী থাকলেও নির্বাচনী সমঝোতা হলে জসিমউদ্দিন সরকারই হবেন এই জোটের একক প্রার্থী। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল, জাতীয় পার্টির বহনি বেপারী, জাতীয় সমাজতন্ত্রী দলের জেএসডি সৈয়দ বেলায়েত হাসেন বেলাল, বাংলাদেশ খেলাফত মজলিসের আহমদ আলী, বাংলাদেশ লেবার পার্টির আবুল কালাম আজাদ, এবি পার্টির ব্যারিস্টার নাসরিন সুলতানা, মুক্তিজোটের মোহাম্মদ আনিসুর রহমান প্রার্থী হয়েছেন। মাঠ পর্যায়ের আলোচনা ও ভোটারদের সঙ্গে কথা বলে দেখা গেছে এই আসনে ভোট উপস্থিতি ও ভোট বিভাজনই চূড়ান্ত ফল নির্ধারণে মূল ভূমিকা রাখবে। বিএনপি নগর ভোট ব্যাংককে শক্তিশালী করতে মাঠে সক্রিয় রয়েছে। দলটি ঘরোয়া সভা, ভোটার সংযোগ ও প্রচারণা জোরদার করে তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের কাছে প্রভাব বৃদ্ধির চেষ্টা করছে। অন্যদিকে জামায়াত নির্দিষ্ট এলাকায় কর্মী সক্রিয়তা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভোট ব্যাংক মজবুত রাখতে চেষ্টা করেছে। বিশেষ করে ধর্মভিত্তিক ও আদর্শভিত্তিক ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে নানা তৎপরতা দেখা গেছে। ধানমন্ডি স্টাফ কোয়ার্টার মোড়ে শফিকুল ইসলাম নামের একজন ভোটার বলেন, আমরা এমন জনপ্রতিনিধি চাই যিনি নিয়মিত এলাকায় থাকবেন এবং মানুষের কথা শুনবেন। অপরিচিত কাউকে ভোট দিতে চাই না।
শুধু আমি নই, এই আসনের ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারবাগের ভোটাররাই এবার প্রার্থী নয়, বরং নাগরিক সেবা, দ্রব্যমূল্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের উপর ভোট দেবেন। নগর শিক্ষিত ভোটারদের উপস্থিতি এই আসনের ফলাফল প্রভাবিত করবে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলায় যুবদল শ্রমিক দলের সংঘর্ষ, আহত 15 জন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলার তজুমুদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজার এলাকায় যুবদল ও শ্রমিক দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে শশীগঞ্জ বাজারের দক্ষিণ পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তালুকদার মার্কেটের সামনে প্রায় 1 ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ভোলা সদর হাসপাতাল, তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তজুমুদ্দিন থানার পরিদর্শক তদন্ত সুশান্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেননি। স্থানীয় ব্যক্তিরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। আগে তারা একই পক্ষে থাকলেও সম্প্রতি বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষের